যাকে ভালোবেসে বিশ্বাস করে ঘর ছেড়েছিলাম সেই আজ আমাকে ঠকিয়ে দিল। কেন এমনটা হলো? ভাগ্য আর নিয়তি আমার সাথে কেন এমন প্রতারণা করলো? আমি জানি না আসলে আমার ভাগ্যে কি আছে পরবর্তীতে। আমার বাবা-মায়ের একমাত্র মেয়ে ছিলাম আমি। আমার বাবা-মায়ের অনেক স্বপ্ন ছিল আমাকে নিয়ে। ছাত্রী হিসেবেও খুব একটা খারাপ ছিলাম না, পাত্রী হিসেবেও খুব একটা খারাপ নই। এবং বিয়ের যে ঘরগুলো আসছিল সবগুলোই কিন্তু মাশাআল্লাহ ভালোই ছিল। কিন্তু আমি একজনকে ভালোবাসতাম। সে আমার সাথেই পড়াশোনা করত। তাকে ভালোবেসে বিশ্বাস করে তার হাত ধরে বাবা-মায়ের ঘর ছেড়ে পালিয়েছিলাম। এবং সে আমাকে বলেছিল যে, "দুনিয়া একদিকে আর তুমি একদিকে।" সেই কথার উপর ভিত্তি করেই আমি কিন্তু তার হাত ধরে পালিয়েছিলাম। কিন্তু দেখা গিয়েছে কি নিয়তি আমার সাথে করল প্রতারণা। কেন এমনটা হলো? বিয়ের ১০ বছর পর আজকে তার মুখ থেকে আমার শুনতে হচ্ছে যে সে আমাকে বিয়ে করে ভুল করেছে। সে আমার সাথে সংসার করে ভুল করেছে। আমাকে বিয়ে করাটা তার জীবনের সবচেয়ে বড় ভুলের অন্যতম। এবং আমাকে বিয়ে করার জন্য তার জীবনের অনেক কিছুই সে অপ্রাপ্তি রয়ে গিয়েছে। অনেক কিছুই তার পাওয়া হয়নি। অনেক কিছু থেকে সে বঞ্চিত হয়েছে। আমি কি এতটাই অপয়া, এতটাই অলক্ষণে? আমি ওকে সবকিছুতেই সাপোর্ট করেছি সেই শুরু থেকে। যেহেতু আমরা স্টুডেন্ট লাইফে বিয়ে করেছিলাম। একা একটা বাসা ভাড়া নিয়ে থাকতাম এবং সেখানে গিয়ে আমাদের দেখা গিয়েছে যে আমরা ছোট্ট একটা এক রুমের বাসায় থাকতাম। যেই বাসাতে একটা খাট পর্যন্ত ছিল না। সেখানে আমরা ফ্লোরিং করে থাকতাম। সেই ফ্লোরিংয়েই কিন্তু অনেক শান্তি ছিল। তখন দুজনেই স্টুডেন্ট ছিলাম। দুজনেই টিউশনি করে অনেক কষ্ট করে আমাদের সংসারটা চলতো, প্লাস আমাদের পড়াশোনাটা চলতো। দুজনেই পড়াশোনা শেষ করলাম এবং এর মাঝখানে আমাদের ঘর আলো করে আমার ঘরে একটা সন্তান এলো। আমার একটা মেয়ে হলো। মেয়ে সন্তানের মা হলাম। তার জন্য একটা খরচ বেড়ে গেল। যেহেতু আমরা বাসা থেকে পালিয়ে গিয়ে বিয়ে করেছি সেজন্য কিন্তু আমার বাবা-মা বলেন, তারপরে আমার শ্বশুর-শাশুড়ি বলেন কেউই মেনে নেয়নি। কারোরই কোনো সাপোর্ট পাইনি। আমরা অনেক কষ্ট করে আমাদের দিনগুলো পার করছিলাম। দুজনেই পড়াশোনা শেষ করলাম। আমার হাসব্যান্ড একটা ভালো জব পেল, আমিও একটা জব পেলাম। আমাদের সবকিছু হলো, টাকা-পয়সা সবকিছু হলো। কিন্তু আমাদের জীবন থেকে শান্তিটাই চলে গেল। আমার হাসব্যান্ড যেন কেমন পরিবর্তন হয়ে গিয়েছে। আমি তো তার কাছে টাকা-পয়সা চাই না। আমি সবসময় তার কাছে চাই সময়। কিন্তু সেই সময়টাই আমাকে দেয় না। সবকিছু দেয় কিন্তু সে আমাকে কিন্তু সময়টাই দেয় না। তার কাছে আমি সময়টা চাই। সে আমাকে ভালোবাসুক। আমার মেয়েটাকে একটু সময় দিক। আমার মেয়েটা তার জন্য কেমন আকুতি করে যে আমার বাবার সাথে একটু ঘুমাবো জড়িয়ে ধরে, বাবা আমাকে খাইয়ে দিবে, বাবা আমার সাথে একটু ঘুরতে যাবে, বেড়াতে যাবে। কিন্তু তা না। আমার হাসব্যান্ড সবসময় হাতে টাকা গুঁজে দিয়েই শেষ তার দায়িত্ব। এখন আমাদের একটা নিজস্ব বাড়ি হয়েছে। আমরা একটা গাড়িও কিনেছি আলহামদুলিল্লাহ। কিন্তু দেখা গিয়েছে কি এই বাড়ি গাড়ির মধ্যেও না আমার কোনো শান্তি নেই। যেই শান্তিটা আমার এক রুমের বাসায় ছিল, সেই ফ্লোরিং এর বাসায় ছিল। সেই ফ্লোরিং এ সে আমাকে যে পরিমাণ আদর করত, সে ২ জনে আমরা বাসায় ফিরে যখন রান্না করতাম, ২ জন মিলে রান্না করতাম। যখন খেতাম ২ জন মিলে খেতাম। সে আমাকে খাইয়ে দিত, আমি তাকে খাইয়ে দিতাম। আমরা এক প্লেটে খাওয়া-দাওয়া করতাম। কিন্তু সেই দিনগুলো কেন চলে গেল? কার নজর লাগলো? আমার হাসব্যান্ডের একটা অন্য মেয়ের সাথে সম্পর্ক হয়েছে তার কলিগের সাথে। সে কিন্তু এখন আমাকে ভালোবাসে না। সে তার সেই মেয়ে কলিগটাকেই ভালোবাসে। তার সাথে সে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে যায়। সে ২ দিন পর, পর ট্যুরে যায়, ২ দিন পর, পর এখানে যায়, ওখানে যায়। আমাকে সে বলে যে ট্যুরে যাচ্ছে অফিসের কাজে। কিন্তু আসলে সে অফিসের কাজে যায় না। সে তার ওই কলিগটার সাথেই টাইম স্পেন্ড করতে যায়। এবং তার সেইগুলো ডকুমেন্টস আমাকে পাঠায় অন্য আরেক কলিগ যে জানে যে আসলে তার এই সম্পর্কটার ব্যাপারে। সে আমাদের শুরু থেকেই বন্ধুর মতোই ছিল। একদম আমাদের পরিবারের একজন সদস্যের মতোই। সে আমাদেরকে ভীষণ সাপোর্ট করেছিল। সে সবকিছুই জানে। সে আমাকে বলেছে, "ভাবি তুমি মন খারাপ করো না। ওকে ওই পথ থেকে ফেরানোর জন্য দায়িত্ব তোমার এবং আমি যতটুকু পারবো আমার নিজের ভিতর থেকে আমি চেষ্টা করব যে ততটুকুই তোমাকে হেল্প করার জন্য। সে যেন তোমার সংসারে ফিরে আসে, সে যেন আর ভুল না করে। তাকে তুমি খারাপভাবে কোনো কিছু বলো না, রাগারাগি করো না কারণ তোমার একটা মেয়ে আছে। সে সুযোগ পেলেই কিন্তু তোমার কাছ থেকে চলে যেতে চাইবে।" এভাবে আমাকে ভাইয়াটা বারবারই বোঝাতো। তখন আমি ভাবতাম যে আমাদের সেই দিনগুলো কেন হারিয়ে গেল? কার নজরটা লাগলো? আমার বাবা-মা এখন কিন্তু মোটামুটি আমাদের সম্পর্কটা মেনে নিয়েছে যেহেতু একজন সন্তান এসছে এবং আমার শ্বশুর-শাশুড়িও কিন্তু মেনে নিয়েছে। সবাই এখন আমাকে ভীষণ ভালোবাসে। কিন্তু যে ভালোবাসার মানুষটা সেই আমার থেকে পর হয়ে গিয়েছে। সেই এখন আমাকে আর ভালোবাসে না। তাহলে এই সংসারে থেকে কি লাভ? এই সংসারের মোহমায়া আমি কেন ত্যাগ করতে পারছি না? এই সংসার ছেড়ে কেন চলে যেতে পারছি না? আমি এটা বুঝে পাচ্ছি না। কেন এমনটা হয় মানুষের সাথে? যারা ভালোবাসে, যারা ভালোবাসা চায় তারা কেন ভালোবাসা পায় না? যারা দেখবেন ভালোবাসার মূল্যায়ন করতে জানে না তাদের পায়ের কাছে ভালোবাসা
কুকড়ে কুকড়ে কাঁদে, কিন্তু যে ভালোবাসার ভিখারি তাকে ভালোবাসা ধরা দেয় না, সে সব সময় স্যাক্রিফাইস করে যায়। কেন এমনটা হয়? আমরা মেয়েদের জীবনটা কেন এমন? আমরা সংসারের পিছনে যে পরিমাণে ইনভেস্ট করি, আমাদের লাইফ বলেন, আমাদের ইমোশন বলেন, আমাদের ভালোবাসা বলেন, কোনো কিছুই কিন্তু সেভাবে আমরা পাই না। কেন এমনটা হয়? তো যাই হোক, আজকের ভিডিওটা ছিল মোটামুটি একটা আপুর জীবনের একেবারে বাস্তব ঘটনা। এই ঘটনাটা আসলে সত্যি আমাকেও খুব খারাপ লেগেছে। আমি যখন এই ঘটনাটা পড়ছিলাম তখন আমার কাছে খুবই খারাপ লেগেছিল। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর যারা এখনও ফলো দেননি অবশ্যই ফলো দিয়ে দিবেন। যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকবেন, পাশে পাবেন ইনশাল্লাহ। ভালোবাসা চাই সকলের, আপনাদের ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই। যতটুকু সফলতা পাচ্ছি সবটুকু সফলতাই আপনাদের জন্য সম্ভব হয়েছে। আজকে রান্না করেছিলাম হচ্ছে করলা দিয়ে চিংড়ি, আর সাথে আলু ছিল। এটা তরকারির মতো রান্না করেছি। আর এখানে কার্ফু মাছ ভাজি করেছিলাম। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। সাথে আরও একটা রেসিপি ছিল, পরবর্তীতে আসবে ইনশাল্লাহ। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।